হ্যালো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি ওয়াসিম স্যার, আবার আমরা চলে এসেছি ডাব্লিউএসবি ইনস্টিটিউশন অনলাইন প্রতিষ্ঠানে। আগের দিন আমরা যে ক্লাসটা তোমাদেরকে করিয়েছিলাম সেটা হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজন। অলরেডি অভিব্যক্তি এবং অভিযোজনে তোমরা দেখতে পাচ্ছ, সেখানে আমরা বিভিন্ন রকম তথ্য তোমাদেরকে দিয়েছিলাম যে পৃথিবীতে জীবনের উৎপত্তি কি করে হয়েছিল এবং জীবনের উৎপত্তির সাথে সাথে আমাদের যে তথ্যগুলো ছিল সেটা ছিল ঈশ্বর প্রদত্ত তত্ত্ব। ঠিক আছে, এই যে বিভিন্ন যে তত্ত্বগুলো ছিল, বায়োজেনেসিস, অ্যাবায়োজেনেসিস থিওরি। তারপর আমরা চলে এসেছিলাম জৈব রসায়নবাদ তত্ত্ব, সেখানে আমরা মিলার এবং উরের কাহিনী স্যার তোমাদেরকে জানিয়েছিলাম। ঠিক আছে, এই যে পুরো সেট আপগুলো তোমাদেরকে কিন্তু এগুলো আমি জানিয়েছি। ঠিক আছে, এরপরে জীবনের উৎপত্তির পরে পরে আমরা একটা জেনেছিলাম যে অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্ক এবং ডারউইনের মতবাদ। তো ল্যামার্কের মতবাদ একটা ক্লাস তোমাদেরকে আমি দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এগুলো সব ছিল অঙ্গের ব্যবহার অপব্যবহার সূত্র। ঠিক আছে, অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ সূত্র। ঠিক আছে, তারপর ল্যামার্কের যে ত্রুটি সেগুলো আমি তোমাদেরকে জানিয়েছিলাম। ঠিক আছে, তারপর নয়া ল্যামার্কবাদ সেটা আমি জানিয়েছিলাম। পরবর্তীতে একটা তথ্য জানিয়েছিলাম, সেটা ছিল ডারউইনের তত্ত্ব। এই ডারউইনের যে পুরো কাহিনী, ঠিক আছে, এই পুরো কাহিনী কিন্তু আমি তোমাদেরকে এই সমস্ত তথ্যগুলো কিন্তু এ টু জেড পর পর তোমাদেরকে জানিয়েছিলাম। ঠিক আছে, অস্তিত্বের জন্য সংগ্রাম, তারপরে ভেদ বা প্রকরণ, যোগ্যতমের উদবর্তন, ঠিক আছে, নতুন প্রজাতির উৎপত্তি। ঠিক আছে, এইভাবে কিন্তু একটা বিস্তারিত তথ্য আমি তোমাদেরকে জানিয়েছিলাম আপ টু নয়া ডারউইনবাদ পর্যন্ত। তার মানে আগের যে ক্লাসটা আমরা পড়েছিলাম, গল্পটা হচ্ছে তার মানে আগের যে ক্লাসটা আমরা পরপর যে তিনটে ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম অভিব্যক্তি এবং যে অভিযোজন বা ইভলিউশন বা বিবর্তন, যেটা সেই বিবর্তনের কাহিনীগুলো তোমাদেরকে জানিয়েছিলাম। আজকের যে ক্লাসটা সেটা তোমরা দেখতে পাচ্ছ অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ। অর্থাৎ এই যে অভিব্যক্তি হয়েছিল, এই যে ইভলিউশন হয়েছিল, বিবর্তন হয়েছিল, তার সাপেক্ষে আমরা তিনটে প্রমাণের কথা কিন্তু আজকের ক্লাসে জানাবো। কি কি স্যার প্রমাণের কথা জানাবো? স্যার প্রথম যেটা আমরা স্যার জানাবো সেটা হচ্ছে যে জীবাশ্ম ঘটিত যে প্রমাণ, সেটা আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তারপরে তুলনামূলক এই হৃৎপিণ্ডের যে গঠন সেটা আমি তোমাদেরকে জানাবো, এবং যেটা ভ্রূণ যে তত্ত্ব, এই তিনটের যে কাহিনী আমি তোমাদেরকে জানাবো। এবং নেক্সট ক্লাস আমি তোমাদেরকে জানাবো সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে, এই যে কাহিনীগুলো আছে সেই কাহিনীগুলো আজকে জানাবো। তো চলো শুরু করি। ক্লাস শুরু করার আগে আরো একবার বলে দিই, যারা আগের ক্লাসগুলো দেখোনি অনুরোধ করবো তোমরা আগের ক্লাসগুলো দেখবে, তাহলে এই ক্লাসটা কি করতে সুবিধা হবে। তো শুরু করি। আমরা দেখলাম যে অভিব্যক্তি স্যার কোন জিনিসটা? অভিব্যক্তি দেখলাম সেটাই যেখানে যে একটা পৃথিবীতে জীবনের যে উৎপত্তি, একটা পৃথিবীতে জীবনের যে উৎপত্তি সেটা ধাপে 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 কিভাবে হয়। তো এই যে জীবনের উৎপত্তি স্টেপ বাই হয়েছে, একটা সময় আমরা স্যার কি ছিলাম, বিভিন্ন মানে বানর ছিলাম। বানর থেকে স্যার পরবর্তী দিনে অভিযোজনের মাধ্যমে, বিবর্তনের মাধ্যমে স্যার আমরা কি হয়েছি, এত সুন্দর একটা মানুষে পরিণত হয়েছি। তার সাপেক্ষে স্যার আমরা তিনটে প্রমাণ আজকে জানাবো। প্রথম যেটা স্যার প্রমাণ সেটা হচ্ছে স্যার জীবাশ্ম ঘটিত প্রমাণ। এই জীবাশ্ম ঘটিত প্রমাণ করার আগে প্রথমত আমি তোমাদেরকে জানাবো স্যার জীবাশ্মটা কি বা ফসিলটা কি। ঠান্ডা মাথায় বলছো স্যার জীবাশ্ম বা ফসিল কথার অর্থ স্যার কি? ফর এক্সাম্পল, যে ধরো তোমার স্কুল থেকে একটা টিচার বা হেডমাস্টার তোমাকে বাড়িতে ফোন করেছে যে আপনার সন্তান খুব শয়তানি করছে, স্কুলের মধ্যে পড়াশোনা করছে না, আমক করছে না, তামুক করছে না। ঠিক আছে, এখন তোমার বাড়ির গার্জেন, তোমার আব্বু মা কি করলো, যে একদম ফোনে ফুল পারমিশন দিয়ে দিল যে ঠিক আছে স্যার, আপনার আমার ছেলেকে নিয়ে আপনার কোনো কিছু ভাবতে হবে না, আপনি শুধু ধরে পিটিয়ে দিয়েন। ঠিক আছে, কোনো ভয় করার দরকার নেই, একবারে মাথা টাথা ফুটিয়ে দিন, তারপর আমি দেখে নেবো ওকে হাসপাতালে ভর্তি করতে হবে না কি করতে হবে। ঠিক আছে, টিচার একদম ফুল পারমিশন পেয়ে গেল। পরের দিন দেখছো তোমার আব্বু মা দেখছে তোমার পিঠের মধ্যে একটা লম্বা লাঠির দাগ। হ্যাঁ না, বলো তাদেরকে আর বুঝতে একটা অসুবিধা হবে যে নিশ্চয়ই স্যার কেলিয়েছে, নিশ্চয়ই স্যার কি করেছে গো, পিটিয়েছে। তার মানে এই যে ছাপ, এই যে লাঠির যে ছাপ আমার পিঠের মধ্যে দেখতে পেলো, এটা দেখেই বুঝতে পেরে গেছে যে স্কুলে কি কি ঘটনা ঘটেছে। এটা দেখে তারা আইডেন্টিফাইড করে নিয়েছে যে স্কুলে নিশ্চয়ই আমার ছেলে পড়াশোনা করেনি বা কোনো রকম শয়তানি করেছে, ওই জন্য স্যার কি করেছে, মেরেছে। তার মানে এই যে ছাপ, এই ছাপটাকে আমরা বলবো স্যার কি, জীবাশ্ম বা ফসিল। ঠিক আছে, যদিও দেখো আমি তোমাকে বোঝানোর স্বার্থে এখন বলছি। তাহলে স্যার কি হয়, যখন আসল কাহিনীটা বোঝো, ধরো নদীর কাছ থেকে স্যার যখন সমুদ্রতে যখন মিশে, তখন এই নদী থেকে যে সমস্ত পলি বালি কাদা সবগুলো ধরো সমুদ্রে আসছে, তার সাথে সাথে স্যার বিভিন্ন রকমের কিন্তু প্রাণীগুলো স্যার চলে আসে। এখন বলে এখানে ধরো বালির স্তর, ঠিক আছে, এখানে ধরো বালি কাদার তার স্তর,
তার এখানে ধরো স্যার কি হয়েছে, একটা প্রাণী, ধরো এটা একটা কি বলবো, ধরো এটা একটা মাছ, তার উপরে স্যার বালি পলি কাদা ধরো পড়েছে, তাহলে বলো নিচের ভূগর্ভস্থ তাপ আর ওপরের জলরাশির চাপে এই পুরো ফ্রেমটা স্যার কিসে পরিণত হইবে, পাথরে পরিণত। এখন বলো যখন পাথরে পরিণত হবে কয়েকশো বছর পরে, যখন তুমি এই পাথরটাকে স্যার যখন ভাঙবে, তখন বলো এই পাথরের এই জায়গাটাতে এই প্রাণীর ছাপ পাওয়া যাবে না, যাবে না? এই যে ছাপটা, এই ছাপটা হচ্ছে স্যার কি ফসিল বা জীবাশ্ম। এবং এই ফসিলটাকে আমরা কার্বন ডেটিং এর মাধ্যমে আইডেন্টিফাইড করতে পারি যে ফসিলটা কতদিন আগেকার, ঠিক আছে, তখনকার সমসাময়িক পরিবেশ কেমন ছিল। তাহলে এই ঘটনাটা আমি নাম স্যার কি দেবো, জীবাশ্ম বা ফসিল। তাহলে এটা স্যার কি কি মানে সমুদ্রতেই কেবলমাত্র হয় স্যার, নর্মাল মাটিতেও স্যার হতে পারে, ঠিক আছে, কাঠের গুঁড়ির মাধ্যমে হতে পারে স্যার, বিভিন্ন রকমের কিন্তু ফসিলের ভাগ আছে। চলো তাহলে স্যার আমি বুঝলাম যে ভূগর্ভে সুদীর্ঘকাল যাবৎ সংরক্ষিত আধুনালুপ্ত জীবদের সামগ্রিক বা আংশিক স্যার প্রস্তুরীভূত অবস্থা। তাহলে পুরো বডিটাও পাথর হয়ে যেতে পারে, অথবা একটা অংশ বিশেষ যদি পাথরে পরিণত হয় তখন তাকে স্যার কি বলবো গো, ফসিল বলবো। এক্ষেত্রে আমরা এই যে তোমাদেরকে স্যার জানাবো জীবাশ্ম গঠিত প্রমাণের আন্ডারে, সেটা একটাই তোমাদের আছে, সেটা হচ্ছে স্যার কি, ঘোড়ার বিবর্তন। কি আছে গো, ঘোড়ার বিবর্তন। এই ঘোড়াটা কি দেখতে পাচ্ছ না, অন্ধকার লাগছে? আমরা স্যার কি দেখবো, যে বর্তমান যুগের যে ঘোড়াটা রয়েছে, সেই বর্তমান যুগের ঘোড়া যে দেখো একটা যে দ্রুত পরিমাণ কিন্তু তারা গতি হয়, তারা কিন্তু সব খুব ছুটতে পারে, কিন্তু আগেকার দিনের ঘোড়ারা সব ছুটতে পারতো না। তাদের পায়ের দৈর্ঘ্যের সাথে বৃদ্ধি হয়েছে, তাদের যে আঙুল, সেই পায়ের যে আঙুল, সেই আঙুলের সংখ্যা তাদের কমে এসেছে, বর্তমানে সেগুলো খুরে পরিণত হয়েছে, ঠিক আছে। পায়ের যে 3 নাম্বার যে আঙুলের দৈর্ঘ্য, সেটার স্যার কি হয়েছে গো, পরিবর্তন হয়েছে। তারপর খুর স্যার কি হয়েছে গো, মাটিতে দড়ানোর জন্য স্যার শক্ত হয়েছে, বা নতুন করে খুর তৈরি হয়েছে, ঠিক আছে। এবং এদের যে দাঁত, সেই পেশক এবং পুরোপেশক দাঁতের স্যার কি হয়েছে গো, আয়তন বৃদ্ধি পেয়েছে, মডিফাইড হয়েছে। তাহলে বর্তমান যুগের যে ঘোড়া, সেটা কয়েক জেনারেশন আগে কেমন ছিল, সেটা আমি স্যার জীবাশ্মের মাধ্যমে তোমাদেরকে জানাবো। চলো দেখতে পাচ্ছ যে প্রথম যুগের যে ঘোড়া, সেটাকে বলা হচ্ছে স্যার কি, ইয়োহিপাস। প্রথম যুগের যে ঘোড়া, সেটার নাম স্যার কি বললাম গো, ইয়োহিপাস, ঠিক আছে। এটা একটু ছোট করি, তাহলে এখানে তোমরা পয়েন্টগুলো বুঝতে পারবে। আচ্ছা তোমাকে একটু ভাবো না, একে দেখে কি স্যার ঘোড়া মনে হচ্ছে না ভেড়া মনে হচ্ছে? ভেড়া মনে হচ্ছে, একদমই তাই। এই যে ইয়োহিপাস যে প্রথম যুগের যে ঘোড়া, সেই যুগটার নাম ছিল স্যার ইয়োসিন যুগ। কি যুগ নাম ছিল স্যার? যুগের নাম ছিল ইয়োসিন যুগ। এবং ইয়োসিন যুগের যে ঘোড়া, সেটা নাম ছিল ইয়োহিপাস। এটা স্যার কেমন ছিল, 30 সেন্টিমিটার স্যার ছিল, বুঝতে পারছি, এতটুকু স্যার 30 সেন্টিমিটার, এইটুকু স্যার ঘোড়া ছিল, ঠিক আছে। এবং কিছুটা স্যার কার মতো ছিল গো, শেয়ালের মতো ছিল। এবার তার কি কি স্যার সমস্যা ছিল দেখো, এদের যে পা, অগ্রপদে এদের 4টা এবং পশ্চাৎ পদে স্যার কি করেছিল গো, 3টে করে আঙুল ছিল। তার মানে এই যে সামনের পদ, সামনের পায়ে দেখতে পাচ্ছ 4টে আঙুল ছিল, 2 3 4। আর পেছনের পায়ে স্যার কটা আঙুল ছিল গো, 3টা আঙুল ছিল। এবং এদের যে দাঁত, এই দাঁতটা বুঝতে পারছো কেমন টাইপের ছিল, এটা ছিল স্যার খাঁজবিহীন এবং অসম্পূর্ণ স্নেহ যুক্ত। তাহলে বলো এখানে কি কোনো খাঁজ দেখতে পাচ্ছ না? তার মানে প্রথম যুগের যে ঘোড়া, সেই যুগটার নাম স্যার কি, ইয়োসিন যুগ। সেই ঘোড়াটা স্যার মানে নাম কি ছিল স্যার, ইয়োহিপাস। দেখতে কার মতো ছিল, শেয়ালের মতো। উচ্চতা ছিল 30 সেন্টিমিটার। এদের সামনের পায়ে ছিল স্যার 4টে আঙুল এবং পেছনের পায়ে ছিল স্যার কটা আঙুল গো, 3টে আঙুল, ঠিক। এদের যে দাঁতগুলো, সেই দাঁতগুলো ছিল স্যার খাঁজবিহীন, কোন রকম খাঁজ কিন্তু দেখতে পাচ্ছি না। পরে একটা যুগ এলো, সেই যুগটার নাম হচ্ছে অলিগোসিন যুগ। কি নাম গো, যুগটার নাম স্যার কি, অলিগোসিন যুগ। আর এই যুগের যে ঘোড়া, সেটার নাম ছিল স্যার কি, মেসোহিপাস। দেখো কিছুটা মনে হচ্ছে না যে একটু কিছুটা মডিফাইড হচ্ছে, কিছুটা দেখো, এবার দেখো কিছুটা ভেড়ার মতো মনে হচ্ছে। তার মানে তার উচ্চতা স্যার ডাবল হয়ে গেছিল, 2x হয়ে গেছিল, তাই তো। সেখানে উচ্চতা হয়েছিল স্যার কত সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। এবার ভালো করে মডিফাইডটা বোঝো, এখানে স্যার 4টে আঙুল, তারপরে পেছন পায়ে 3টে আঙুল। কিন্তু এই যুগের ঘোড়াতে সামনে পায়েও 3টে আঙুল, পেছন পায়েও স্যার কটা আঙুল হয়েছিল গো, 3টে করে আঙুল হয়েছিল। এবং দাঁতটা স্যার কিছুটা ছিল স্যার কি, খাঁজ যুক্ত, কিছুটা স্যার খাঁজ যুক্ত। বোঝাতে পারছি না? ওকে, কথা ক্লিয়ার? তার মানে আমি স্যার বুঝতে পারলাম ইয়োহিপাস এবং মেসোহিপাসের কাহিনী। পরের যে যুগটা এসেছিল, সেই যুগটার নাম ছিল স্যার কি, মায়োসিন যুগ। কি নাম ছিল স্যার, মায়োসিন যুগ। আর এই যুগের যে ঘোড়া, সেটা নাম ছিল স্যার মেরিচিপিয়াস। দেখতে পাচ্ছ কিছুটা স্যার কার মতো লাগছে, দেখো টাট্টু ঘোড়ার মতো লাগছে,
টাট্টু ঘোড়া বোঝো? ছোট ছোট ঘোড়া, হ্যাঁ না? এই টাট্টু ঘোড়ার মতো স্যার কি লাগছে। এদের স্যার কি, এদের সামনে পায়েও 3টে আঙ্গুল, পেছন পায়েও 3টে আঙ্গুল। তাহলে স্যার আপনি বললেন যে এখানেও 3টে আঙ্গুল 3টে আঙ্গুল, এখানেও 3টে আঙ্গুল 3টে আঙ্গুল, কিন্তু এদের যে মাঝের যে আঙ্গুলটা, এই মাঝের আঙ্গুলটা ছিল কিছুটা লম্বা এবং কিছুটা খুরে পরিণত হচ্ছে। ঠিক আছে, খুরের মতো হচ্ছে। দেখো আমাদের গরু, ছাগল বা ঘোড়া, ভেড়া ভেড়া এদের মধ্যে বড় খুর থাকে না, থাকে না? তাহলে এইরকম কিছুটা খুরের কনসেপ্ট কিন্তু আসছে। এবং এদের যে দাঁত, এই দাঁতগুলো এবার দেখো কিছুটা ঘাস চেবানো, মানে এই দিকটা উপর পড়ছে না, এটা দিকটা স্যার চলের মধ্যে থাকে, তাহলে উপর দিকটা স্যার কেমন হচ্ছে, ঘাস চেবানোর মতো স্যার কি মনে হচ্ছে। বোঝাতে পেরেছি? পরের যে যুগটা এলো সেটা নাম হচ্ছে স্যার কি, প্লায়োসিন যুগ। এবং সেই যুগের ঘোড়াটার নাম হচ্ছে স্যার কি, প্লায়োহিপ্পাস। কি নাম ছিল গো? প্লায়োহিপ্পাস। এখানে উচ্চতা কেমন ছিল? 100 সেন্টিমিটার। তার মানে বলছো প্রথমে ছিল 30, তারপরে হলো কত 60, তারপরে স্যার হলো কত 100, তারপরে স্যার কত হচ্ছে দেখো 120 সেন্টিমিটার। 120 সেন্টিমিটার হচ্ছে স্যার কি এই ঘোড়াটার উচ্চতা। এখন কি হয়েছে স্যার, উভয় পায়ে কিন্তু স্যার খুর তৈরি হয়ে যাচ্ছে এবং তৃতীয় যে আঙ্গুল, সেই তৃতীয় আঙ্গুলটাই কিন্তু স্যার কি করছে গো, খুর তৈরি করতে সাহায্য করছে। বোঝাতে পেরেছি? এবং এদের যে দাঁত, এই দাঁতটা স্যার সম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট হয়ে গেছিল এবং ঘাস চেবানোর জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে গেছিল। লাস্ট যে ঘোড়াটা আসবে সেটা ছিল স্যার আধুনিক ঘোড়া। বর্তমানের যে ঘোড়াটা দেখতে পাই সেটার নাম হচ্ছে ইকুয়াস। তাহলে বর্তমান যুগের ঘোড়ার নাম কি বাবু? ইকুয়াস। এই যুগটার নাম স্যার কি? এই যুগটার স্যার নাম কি? প্লিস্টোসিন যুগ। এই যুগটার নাম স্যার কি গো? প্লিস্টোসিন যুগ। এই যুগের যে ঘোড়া, সেই ঘোড়ার উচ্চতা স্যার কত হয়ে গেছিল? 150 সেন্টিমিটার। তার মানে প্রথমে ছিল 30, তারপরে ছিল 60, তারপরে ছিল স্যার 100, তারপরে ছিল 120, তারপরে হয়ে গেল স্যার কত 150 সেন্টিমিটার। এদের দেখো সব আঙুলগুলো পরিবর্তন হয়ে এবার স্যার কিসে পরিণত হয়েছে গো? খুরে পরিণত হয়েছে। এবং বাকি দুটি আঙুল দেখো স্যার পেছনে স্যার কি যেন একদম পুরো অবলুপ্ত টাইপের হয়ে গেছে। এবং দাঁতগুলো দেখো একেবারে সম্পূর্ণ সিমেন্ট যুক্ত এবং ঘাস চেবানোর জন্য উপযুক্ত। তার মানে এই যে 5টা সিরিজের আমরা ঘোড়া দেখলাম, এই যে 5টা সিরিজের আমরা স্যার ঘোড়া দেখলাম, এই ইওহিপ্পাস থেকে স্যার শুরু করে, ঠিক আছে, মেসোহিপ্পাস, তারপরে দেখলাম স্যার মেরিচিপ্পাস, তারপর প্লায়োহিপ্পাস, সেখান থেকে স্যার যে আধুনিক ঘোড়ার যে মডিফিকেশন, এটা দেখে স্যার আমি বলতে পারি যে না স্যার বিবর্তন হয়, ইভলিউশন হয়েছে, মানে অভিব্যক্তির হয়েছে। সেটা স্যার কার মাধ্যমে? ধাপে ধাপে ধীরে ধীরে আধুনিক ঘোড়াতে স্যার কিসে পরিণত হয়েছে। তার মানে একই রকম হবে আমরাও ধীরে ধীরে মডিফাইড হয়েছি। ঠিক আছে, এটা কার দ্বারা প্রমাণ পাওয়া গেল? ঘোড়া থেকে প্রমাণ পাওয়া গেল। তার মানে আমরা সিদ্ধান্ত উল্লেখ করতে পারি যে জীবাশ্ম পর্যালোচনা করে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে পূর্বপুরুষ ইওহিপ্পাস ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে আধুনিক ঘোড়া স্যার কি হয়েছে গো, ইকুয়াসের উদ্ভব হয়েছে। এবং স্যার কি হয়েছে, এটা আমাদের বিবর্তনের একটা স্যার কি করে গো, প্রমাণ দেয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? এরপরে দ্বিতীয় যে স্যার প্রমাণটা আমি তোমাদেরকে যাবো সেটা হচ্ছে স্যার হৃৎপিণ্ডের গঠনগত স্যার প্রমাণ। হৃৎপিণ্ডের গঠনগত যদি প্রমাণ, এই যদি তুমি 4টে যদি হৃৎপিণ্ড দেখো তাহলে খুব সুন্দরভাবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের বিবর্তনের মাধ্যমে আমরা এভাবে তৈরি হয়েছি। প্রথম যে দেখো এটা হচ্ছে স্যার কার হৃৎপিণ্ড বলতো? এটা হচ্ছে স্যার মাছের হৃৎপিণ্ড। এটা কার হৃৎপিণ্ড গো? মাছের হৃৎপিণ্ড। এটা উভচরদের হৃৎপিণ্ড, এটা সরীসৃপদের হৃৎপিণ্ড, আর এটা স্যার স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড। এবার তুমি ছবিগুলো স্যার একটু খেয়াল করো। চলো আমি এটা একটু স্যার জুম করি। দেখতে পাচ্ছ 4টে হৃৎপিণ্ড স্যার ছবি দেখতে পাচ্ছ? দেখো এর মধ্যে দেখো একটা অলিন্দ, একটা নিলয়। তার মানে মাছের যে হৃৎপিণ্ড সেটা ছিল একটা অলিন্দ এবং একটা কি গো, নিলয়। তার মানে বলো এখানে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত বলো আলাদা করার জন্য কোনো চেম্বার ছিল? ফর এক্সাম্পল যদি স্যার অলিন্দতে যদি বিশুদ্ধ রক্ত ঢোকে তাহলে বলো আর নিলয়ে যদি স্যার দূষিত রক্ত ঢোকে, বলে দূষিত আর বিশুদ্ধ রক্ত একাকার হয়ে যায়নি, মিশে গেছে। এই জন্য তাদের হৃৎপিণ্ডটাকে বলা হচ্ছে স্যার ভেগাস হৃৎপিণ্ড। বোঝাতে পারছি না? পরে যখন আমরা উভচর বা অ্যাম্ফিবিয়ানের হৃৎপিণ্ড যখন দেখছি, তাদের যে অলিন্দ, এই অলিন্দ দেখছি স্যার কটা প্রকোষ্ঠ? দুটো, কিন্তু নিলয় বেটা কটা গো? একটা। তার মানে অলিন্দ চেষ্টা করছে দূষিত এবং বিশুদ্ধ রক্তগুলোকে আলাদা করার, কিন্তু নিলয়ে স্যার কি হয়ে যাচ্ছে গো, এই দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত স্যার মিশে যায়। কথা ক্লিয়ার? পরে একটা স্যার হৃৎপিণ্ড দেখছি, সেটা হচ্ছে স্যার রেপ্টেলিয়া বা সরীসৃপদের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড স্যার কি দেখতে পাচ্ছি? দুটো অলিন্দতে রয়েছে, কিন্তু এদের নিলয়টা দেখো কিছুটা ভাগ করার চেষ্টা করেছে।
মানে জাস্ট একটা পার্টিশন দেওয়ার কিন্তু চেষ্টা করেছে, কিন্তু সমস্যা হচ্ছে বলো পার্টিশনটা কি পুরোটা হয়েছে না স্যার? দেখো এর দুটো অলিন্দ একটা নিলয়, কিন্তু এর দুটো অলিন্দ কিন্তু এর একটা অর্ধ বিভক্ত স্যার নিলয়। তার মানে এখানে চেষ্টা হয়েছে দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত স্যার আলাদা করার, কিন্তু এখানে কি হয়নি, পারেনি। পরবর্তীতে যদি আমরা পক্ষী বা স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড যদি আমরা দেখি, তাদের কি দেখবো, দুটো অলিন্দ এবং দুটো কি গো, নিলয়। তার মানে একটাতে স্যার কি হচ্ছে, বিশুদ্ধ রক্ত যাচ্ছে, আর একটাতে স্যার কি যাচ্ছে গো, দূষিত রক্ত যাচ্ছে। অর্থাৎ আমাদের যে হৃৎপিণ্ড, এটা স্যার কি হচ্ছে, দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত আলাদা হয়ে যাচ্ছে, যেটা আগের সেটআপে সরীসৃপদের চেষ্টা হয়েছিল কিন্তু হয়নি, তার আগেও কিছুটা মডিফাইড হয়েছে, তার আগে স্যার একবার অনুন্নত ছিল। তার মানে হৃৎপিণ্ডের গঠন দেখে আমি বুঝতে পারছি যে স্যার প্রথমে মাছ থেকে স্যার কিসের তৈরি হয়েছে, উভচর হয়েছে, উভচর থেকে স্যার কি হয়েছে, সরীসৃপের পরিণত হয়েছে, সরীসৃপ থেকে পরবর্তী দিনে স্যার কি হয়েছে গো, পক্ষী বা স্তনপায়ী প্রাণীদের উদ্ভব হয়েছে। কথা ক্লিয়ার? এখানে আমি একটা ব্যতিক্রম বলে দিই, মনে রাখবে সরীসৃপদের মধ্যে কুমির কিন্তু একটা সরীসৃপ, আর কুমির সরীসৃপ হলেও এর কিন্তু স্যার 4 প্রকোষ্ঠ যুক্ত হয়, কার মতো, পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীদের মতো। তার মানে এবার তুমি যদি ফ্রেমটা পুরোটাই যদি দেখো, তাহলে কি দেখবে, এদের প্রকোষ্ঠ স্যার কটা, দুটো, এদের প্রকোষ্ঠ স্যার কটা, তিনটে, দুটো অলিন্দ একটা নিলয়, আর এদের প্রকোষ্ঠ স্যার তিনটে, কিন্তু স্যার দুটো অলিন্দ আর একটা অর্ধবিভক্ত নিলয়, আর এদের প্রকোষ্ঠ স্যার চারটে, দুটো অলিন্দ দুটো স্যারের নিলয়। কেবল দূষিত রক্ত, দূষিত এবং বিশুদ্ধ রক্ত আংশিক স্যার কি হয়েছে গো, মিশ্রিত হয়েছে, এখানেও আংশিক মিশ্রিত হয়েছে, কিন্তু বলে এখানে দূষিত এবং বিশুদ্ধ রক্ত স্যার সম্পূর্ণ কি হয়ে গেছে গো, আলাদা হয়ে গেছে। তার মানে আমি হৃৎপিণ্ডের গঠন দেখে বলতে পারি যে স্যার মাছ থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পক্ষী বা স্তন্যপায়ী প্রাণীর কি হয়েছে গো, তৈরি হয়েছে। তার মানে এটাও স্যার কি করে, আমার বিবর্তন বা ইভলিউশনের স্যার কি করছে গো, একটা প্রমাণ দিচ্ছে যে আমরা কিন্তু হঠাৎ তৈরি হয়ে যায়নি, আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ স্যার কি হয়েছে গো, তৈরি হয়েছে। এই ফ্রেমটা একটু দেখো স্যার কি লিখেছে, তুলনামূলক শারীর স্থান, হৃৎপিণ্ডের বিবর্তন 2 প্রকোষ্ঠ থেকে 3 প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ থেকে স্যার কি হয়েছিল গো, 4 প্রকোষ্ঠ হয়েছিল। তার মানে দেখো ভেনাস হৃৎপিণ্ডে, যেটা আগেই বললাম স্যার, মাছ কেবলমাত্র বলে একটা অলিন্দ এবং একটা নিলয়, সর্বদাই স্যার কি করে গো, দূষিত রক্ত, দূষিত মানে কি, কম অক্সিজেন যুক্ত রক্ত, অর্থাৎ স্যার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত স্যার বেশি বহন করে। আস্তে আস্তে স্যার আমাদের যে 4 প্রকোষ্ঠ হলো, সেটা স্যার নাম হলো দ্বিচক্রী হৃৎপিণ্ড, যেখানে আমাদের পক্ষী এবং স্তন্যপায়ীদের ক্ষেত্রে দেখতে পাবো স্যার ডান দিকে দূষিত এবং বাম দিকে স্যার কি করে গো, বিশুদ্ধ রক্ত একদম পুরো পৃথক ভাবে স্যার যায়, এটা দুটো চক্র হয়, এই জন্য স্যার এদেরকে কি বলবো গো, দ্বিচক্রী হৃৎপিণ্ড বলবো। বোঝাতে পেরেছি? তার মানে হৃৎপিণ্ডের গঠন দেখে স্যার আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, বিবর্তন এর মাধ্যমে আমরা কি হয়েছে গো, সৃষ্টি হয়েছি। পরে যেটা যাব সেটা হচ্ছে স্যার ভ্রূণ তত্ত্বগত প্রমাণ। এই ভ্রূণ তত্ত্বগত প্রমাণ আমি কি দেখতে পাবো, যে না বিবর্তন হয়েছে। চলো ছবিটা আগে দেখি, ভ্রূণ তত্ত্বগত প্রমাণের দেখো ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে স্যার মাছের ভ্রূণ, এটা হচ্ছে স্যার সালামান্ডার মাছের ভ্রূণ, এটা হচ্ছে স্যার কচ্ছপের ভ্রূণ, এটা হচ্ছে মুরগির ভ্রূণ, এটা হচ্ছে খরগোশের ভ্রূণ, আর এটা হচ্ছে স্যার কি, মানুষের ভ্রূণ। আচ্ছা তুমি দেখো, তার মানে বুঝতে পারছো, এটা হচ্ছে মাছেদের, এটা হচ্ছে সালামান্ডারের, এটা হচ্ছে কচ্ছপের, এটা হচ্ছে মুরগির, এটা হচ্ছে খরগোশের, এটা হচ্ছে স্যার কি, মানুষের। এবার তুমি দেখো যে এই যে মাছ, সালামান্ডার, কচ্ছপ, মুরগি, খরগোশ, মানুষ, দেখো সবারই ভ্রূণকে আমাদের স্যার কি মনে হচ্ছে, একই মনে হচ্ছে না, হচ্ছে না বলো, কোন রকম কি ডিফারেন্স মনে হচ্ছে? দেখো সবগুলোকে বেটা মনে হচ্ছে যেন কি একই, কিন্তু তুমি যদি স্যার মডিফাইড দেখো, দেখো এটা পরবর্তীতে মাছ কেমন হয়েছে, সালামান্ডার কেমন হয়েছে, কচ্ছপ কেমন হয়েছে, মুরগি কেমন হয়েছে, খরগোশ কেমন হয়েছে, মানুষ কেমন হয়েছে। তার মানে আমি এখানে তোমাকে বলতে পারি যে ভ্রূণগুলো প্রথম দশাতে ভ্রূণগুলো দেখতে স্যার একই হলেও পরবর্তী দিন তারা স্যার কি হয় গো, নিজেদের মতো করে স্যার কি হয়, নতুন ক্যারেক্টার ধারণ করেছে। তার মানে সবগুলোই দেখো আলাদা, কিন্তু এদের ভ্রূণগুলো সবগুলোই একই। তার মানে এখান থেকে স্যার একটা অভিব্যক্তির প্রমাণ পাওয়া যায় যে এখান থেকে স্যার এই গ্রুপ, তারপরে স্যার কচ্ছপের গ্রুপ, তারপরে স্যার পক্ষীদের মানে মুরগিদের গ্রুপ, তারপরে স্যার খরগোশদের গ্রুপ, তারপরে স্যার কি হয়েছে গো, মানুষদের গ্রুপ তৈরি হয়েছে। তার মানে এইভাবে বিবর্তন স্যার হয়ে ধাপে 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 আমরা এত উন্নত একটা প্রাণীতে পরিণত হয়েছি। কথা ক্লিয়ার? তাহলে এটা ছিল স্যার ভ্রূণ তত্ত্বগত গল্প। এবার আমি তোমাকে তার আরো তথ্য তো স্যার এখানে জানাই, এখানে একটা তথ্য আমি তোমাদেরকে লিখেছি, ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্ত করে, অন্টোজনী রিপিটস ফাইলোজেনি, এটা কি বলেছিল স্যার, আর্নেস্ট থেকে।
তা গল্পটা কি বলো? এই গল্পটার মানে হচ্ছে, দেখো আমি কেমন হব সেটা আমি আমার পুরো জাতিকে রিপ্রেজেন্টেট করব না। কেন আমার আগের জেনারেশনে আমার বাবা, আমার মা, আমার দাদু, আমার দিদা যারা স্যার আছে, তাদের মাধ্যমে স্যার আমি কি হয়েছে গো তৈরি হয়েছি। তার মানে আমার পার্সোনাল ক্যারেক্টারটা কার উপর ডিপেন্ডেন্ট? আমার পুরো জাতিটার উপর স্যার কি গো ডিপেন্ডেন্ট। ঠিক আছে, অর্থাৎ এই ব্যক্তি যদি স্যার কি হয় ভ্রূণের মধ্য দিয়ে স্যার কি করে গো জীবনের পরিপূর্ণতা পায়। আমি প্রথম জীবনের উৎপত্তি হয়েছে স্যার জাইগোট, তারপর মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, ভ্রূণ, তার মানে এই ভ্রূণের মাধ্যমে হয়েছে। তারপরে স্যার কি করছে এই জাতি জনি, অর্থাৎ আমি স্যার কি করছি পুরো একটা জাতিকে রিপ্রেজেন্টেট করছি, অর্থাৎ ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে একটা নির্দিষ্ট জীবে স্যার আমি পৌঁছেছি। তার মানে তাদের বিবর্তনগুলো, তাদের অভিযোজনগুলো স্যার একত্রিত হয়েছে, তারপরে স্যার কি আমি পরিণত হয়েছে। অর্থাৎ প্রাণীদের ভ্রূণের বৃদ্ধিকালে অতি অল্প সময়ের জন্য হলেও তার বিবর্তন স্যার কি করে গো ইতিহাসের মধ্যে পুনরাবৃত্তি ঘটে। তার মানে বলো আমি যেমন, আমার ছেলেটা স্যার কেমন হবে গো তেমন হবে না, হবে না, কথা ক্লিয়ার? তার মানে আমি এবং তোমার ম্যাডাম যেমন ক্যারেক্টারে, আমাদের ছেলেটা স্যার কেমন হবে তেমন হবে। মানে আমাদের দুজনকে স্যার ও কি করবে পুনরাবৃত্ত করবে, কথা ক্লিয়ার? ঠিক আছে, তার মানে এই ছিল স্যার হৃৎপিণ্ডের গঠন। এখানে একটা তথ্য আমি দেখেছি যে প্রথম দিকে ভ্রূণের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ায় সবাই প্রায় একই রকম লাগে। স্তন্যপায়ী প্রাণীদের ভ্রূণের সঙ্গে মাছ অপেক্ষা পাখিদের ভ্রূণের মিলটা দেখো বেশি। এবার এখানে তোমাকে আমি একটা পয়েন্টটা ক্লিয়ার করি, ঠান্ডা মাথায় ব্যাপারটা বলছো। এই ছবিটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এবার গল্পটা বলছো। গল্পটা স্যার তুমি একবার দেখো, বলো এই মাছের সাথে সালামান্ডারকে কাছাকাছি মনে হচ্ছে না মাছের সাথে স্যার মানুষের ভ্রূণটাকে স্যার একই মনে হচ্ছে? তুমি বলবে স্যার অবশ্যই সালামান্ডার কেমন হচ্ছে। বলো এই কচ্ছপের সাথে মুরগির কম্পেয়ার বেশি আছে না এই কচ্ছপের সাথে বলো মানুষের কম্পেয়ার স্যার বেশি আছে? তুমি বলো অবশ্যই স্যার কচ্ছপের সাথে মুরগির আছে। তার মানে আমি বলতে পারি যে কাছাকাছি দুটো জীব, কাছাকাছি দুটো জীবের মধ্যে যে মিল হয় দূরবর্তী জীবেদের মধ্যে অতটা মিল পাওয়া যায় না। তার মানে এ থেকে বেটা এ তৈরি হয়েছে, তারপরে এখান থেকে এ তৈরি হয়েছে, তারপরে এখান থেকে এ তৈরি হয়েছে, তারপরে এখান থেকে তৈরি হয়েছে, তারপরে এখান থেকে কি তৈরি হয়েছে গো? বোঝাতে পেরেছি না পারিনি? কথা ক্লিয়ার? তার মানে এই ছিল আমাদের হৃৎপিণ্ডের গঠনগত প্রমাণ, ঘোড়ার জীবাশ্মের প্রমাণ এবং ভ্রূণ তত্ত্বগত প্রমাণ। এই তিনটে স্যার প্রমাণ আমি তোমাদেরকে দিলাম। ঠিক আছে, এই বিষয়ে স্যার আরো আমাদের যে নোট সেটা আমাদের অ্যাপে কিন্তু আপলোড করা আছে। আমাদের যে ক্লাস 10-এর যদি আমরা স্যার বলি, আমাদের দেখবে একটা অ্যাপ রয়েছে WSB ইনস্টিটিউশন, হ্যাঁ না? এই ইনস্টিটিউশনে ক্লাস 10-এর জন্য 2027 যারা মাধ্যমিক তাদের জন্য একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে বায়ো বুস্টার, হ্যাঁ না? এই বায়ো বুস্টার তোমরা কিন্তু যে অ্যাপটা, সেখান থেকে তোমরা কিন্তু নোটগুলো পেতে পারো, লেকচারগুলো পেতে পারো। ঠিক আছে, যদি কোনো রকম সমস্যা হয় কন্ট্যাক্ট করবে 8167013379। ঠিক আছে, এই ব্যাচটার পার্ট ইয়ে আছে মাত্র কি গো 99 টাকা। তো চলো পরের ক্লাসে দেখা হচ্ছে সমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ এবং নিষ্ক্রিয় অঙ্গ। আজকের মতো এখানেই, ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।